ঢাকা কলেজ রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আজকে এই অনলাইন ক্লাসে আমরা স্বাগত জানাচ্ছি। থার্ড ইয়ারে আমরা স্পেকট্রোস্কোপি করছি। স্পেকট্রোস্কোপির আইআর স্পেকট্রোস্কোপি নিয়ে আমরা কথা বলছি গত কয়েকদিন থেকেই। আইআর স্পেকট্রোস্কোপির আজকে যেটা কথা বলবো, দেখো আমাদের গত ক্লাসে আমরা একটা ইকুয়েশন নিয়ে কথা বলেছিলাম। প্রথম ক্লাসে আইআর স্পেকট্রোস্কোপি সেটা হচ্ছে এইটুকু মিউবার রেড ইজ ইকুয়াল টু 1/2 পাই সি রুট কে বাই মিউ, অথবা এটা যে মানটা বসিয়ে দিই তাহলে 4.12 ইন্টু রুট কে বাই মিউ। আমাদের যদি কোয়েশ্চেন এরকম আসে আর কি, যে বল ধ্রুবক এবং লঘু ভর কীভাবে কম্পন বর্ণালী প্রভাব বিস্তার করে আর কি। কম্পন বর্ণালীকে মিনস হচ্ছে আমাদের যে আয়ার স্পেকট্রোস্কোপি পাওয়া যাবে, আয়ার স্পেকট্রা পাওয়া যাবে, সেই স্পেকট্রার কোনো একটা গ্রুপের জন্য যে মানটা পাওয়া যায় আর কি, সেই মানটা পাওয়া যায় কিভাবে, এরকম এই ইকুয়েশন থেকে আর কি। ঠিক আছে, এখানে কে এবং মিউ এই দুইটাই আসলে এফেক্ট করে আর কি। সেটা কীভাবে এফেক্ট করে, আমাদের যে ইকুয়েশনটা আমরা বলছি এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে আসলে কীভাবে এফেক্ট করে আর কি। এটা নর্মাল একটা বিষয়, যে আগে যদি ইকুয়েশনটা আমরা জানি যে বল ধ্রুবকটা এবং এই মিউটা এই দুইটাই এখানে আছে, বাকিগুলো সব কনস্ট্যান্ট আর এখানেও বাকিগুলো কনস্ট্যান্ট, ফলে এই দুটোই এফেক্ট করে আর কি। মানে এখান থেকে দেখতেই পাচ্ছি আমরা কে যদি কম বা বেশি হয় তাহলে এই যে আমাদের যে নিউ বার আর কি, এর মান কম বা বেশি হবে, যাই হোক, ঠিক আছে। আর নিচেরটা মিউ যদি কম বেশি হয় তাহলে সেটা চেঞ্জ হবে আর কি। ঠিক আছে, তাহলে এখান থেকে খুব অল্প কথায় 2 লাইনের কথায় এই ইকুয়েশনটা দিতে হবে। ইকুয়েশনটা হচ্ছে এরকম, এটা বা এটা যে কোনো একটা দিলেই হবে, দুটো একই ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে জাস্ট বলতে হবে যে আমাদের ইকুয়েশনের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে কে বল ধ্রুবক কে যদি চেঞ্জ হয়, যদি বাড়ে তাহলে এটা বাড়বে, আর মিউ যদি বাড়ে তাহলে এটা কমবে আর কি। ঠিক আছে, এই কথাগুলো জাস্ট ভাষাতে 2-3 লাইন লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, অথবা তুমি উদাহরণ দিয়ে দিতে পারো, কে মানে এরকম হলে এটা হয়। মনে করে যে আমরা যেটা পড়েছিলাম কে ইকুয়াল টু এরকম একটা 5 × 10 পাওয়ার সম্ভবত 5 এরকম, আর এটা যদি 10 × 10 পাওয়ার 5 হয়, অথবা 10 × 10 পাওয়ার এরকম আর কি, তাহলে চেঞ্জ হয় আর কি। এই চেঞ্জ হলেই নিউ বারের মান নিউ বারের মান চেঞ্জ হয় আর কি, বাড়ে বা কমে আর কি। ঠিক আছে, এরকম মিউ এর মান। আর মিউটা কিসের উপর নির্ভর করে? মিউটা আমরা জানি যে আসলে ওর যে আণবিক ভর, ফাইনাল যে ইকুয়েশন ছিল সেটা হচ্ছে আণবিক ভরগুলো আর কি। ঠিক আছে, যৌগ হলে তার আণবিক ভরের উপর নির্ভর করে আর কি। ঠিক আছে, মিউটা হচ্ছে এরকম m1 × m1 + m2। ঠিক আছে, এগুলো হচ্ছে আণবিক ভর আর কি। যে দুটি পরমাণু নিয়ে অণু, দুটি বা তিনটি যাই হোক, যদি দুটি হয় তাহলে ডায়াটমিক বলতেছি আমরা, দুটি পরমাণু আণবিক ভর, তাহলে m1 এবং m2 গুণ দিয়ে ডিভাইড করা হচ্ছে, দুটোর যোগফল দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সেটা হচ্ছে মিউ বের হয়। মিউ মানে হচ্ছে যে আমাদের লঘু ভর যেটা বলছে। ঠিক আছে, তাহলে ফাইনালি আসলে আমাদের নির্ভর করতেছে কিসের উপর? আণবিক ভরের উপর বা লঘু ভরের উপর। এইভাবে এফেক্ট করে, মানে প্রভাব বিস্তার করে কীভাবে? যেহেতু ইকুয়েশনের ডান পাশে এরা আছে, কে যেহেতু ইকুয়েশনের উপরে আর কি, তাহলে কে এর মান যদি বাড়ে তাহলে নিউ বারের মান বাড়ে, আর নিচে আর কমলে কম। নিচেরটা যেহেতু মিউ, এটা যেহেতু নিচে, অর্থাৎ এটা যেহেতু উল্টা, এটার মান বাড়লে এটার মান কমে, এটার মান কমলে এটার মান বাড়ে। ঠিক আছে, এইভাবে এফেক্ট করে বা প্রভাব বিস্তার করে। এখান থেকে আমরা এই ব্যাখ্যাটা দিতে পারি। এগুলো ছোটো ছোটো প্রশ্ন অনেক সময় আসে তোমার পরীক্ষায়, যে কীভাবে এরা এফেক্ট করে। ঠিক আছে, তারপরে আমরা দেখি আরো কিছু ছোট ছোট প্রশ্ন আছে। আমাদের আইআর স্পেকট্রোস্কোপিতে 3টি PQR এবং PQR শাখা নামে 3টা শাখা আছে। এদেরকে পি শাখা কাকে বলে, কিউ শাখা কাকে বলে, বা আর শাখা কাকে বলে। ঠিক আছে, এইগুলো নিয়ে আমরা একটু কথা বলি, পি কেন, কিউ কেন, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আমরা যখন হারমোনিক এবং এনহারমোনিক, এটা আজকে আবারও বলবো আর কি। এনহারমোনিক যে শক্তির চিত্র আমরা করছিলাম, কার্ভ পড়ছিলাম, সেই কার্ভের মধ্যে দেখতে পাচ্ছিলাম যে এখানে কম্পন কোয়ান্টাম সংখ্যা আছে, v = 0, v = 1 ইত্যাদিতে এরকম আর। ঠিক আছে,
এইগুলো থেকে আবার ইলেকট্রন হচ্ছে স্থানান্তর হয় আর কি, ভেহিকেল 0 থেকে ভেহিকেল 1-এ বা ভিজিবল, এগুলোর নামও ছিল, আমরা বলছিলাম যে এগুলো হচ্ছে ওভারটন ব্যান্ড, হট ব্যান্ড ইত্যাদি এরকম বলছিলাম আর। যাই হোক, সেরকম যদি কম্পন আমি একটা লিখি, একটা সংখ্যা লিখলে বাকিগুলো খুব সহজ হবে। আচ্ছা, আমি একটু বলি, কম্পন অবস্থান্তর যখন হচ্ছে মানে কম্পনের আমাদের যে বললাম ভেহিকেল 0 থেকে ভেহিকেল 1-এ এরকম ছিল আর কি, ভেহিকেল 0 ভেহিকেল 1 ইলেকট্রনিক স্থানান্তর, এরকম স্থানান্তরগুলো যদি হচ্ছে ভেহিকেল 0 থেকে 1-এ স্থানান্তরের পাশাপাশি আবার আবর্তন অবস্থান্তর যদি হয়, আবর্তন মানে আমাদের রোটেশন আর কি, মানে কি বলে এটা, ঘূর্ণন, ঠিক আছে। তো সেই রোটেশনের অবস্থা যে ডেল জি ইকুয়াল টু প্লাস ধরনের হয় আর কি, +1 ধরনের হয়। +1 মানে হচ্ছে আমরা জানি যে ডেল জি মানে হচ্ছে যে দুইটার পার্থক্য আর কি, ঠিক আছে, দুইটা শক্তিস্তরের পার্থক্য, ঠিক আছে। তাহলে ডেল জে যদি +1 ধরনের হয়, ঠিক আছে, তাহলে যে বর্ণালী তৈরি হয়েছে, আমরা মূল কথা হচ্ছে যে আমাদের বর্ণালীটা কেমন হবে, যে বর্ণালী তৈরি হবে সেটাকে বলা হয় আর শাখা, সেটাকে বলা হয় সরাসরি কম্পন বর্ণালীর আর শাখা, ঠিক আছে। তাহলে দুই তিনটা বিষয় খেয়াল করতে হবে। কম্পন অবস্থান্তর যখন এইটা ভেহিকেল 0 থেকে ভেহিকেল 1-এর পাশাপাশি, মানে ভেহিকেল 0 থেকে 1-এ অবস্থান্তরের পাশাপাশি আবার আবর্তন স্থানান্তর যদি +1 ধরনের হয়, তাহলে সেটাকে বলা হয় আর শাখা। এখান থেকে আবার বাকি সবগুলো সংখ্যা দিতে পারবো, এটা হলো আর, ঠিক আছে। আর বাকি সব চেঞ্জ হওয়ার শেষে একই থেকে যদি এটাকে বলা হয় ডেল জি ইকুয়াল টু -1 ধরনের হয়, তাহলে সেটাকে বলা হয় পি শাখা, ঠিক আছে। তাহলে প্রথমে কি ছিল, এগুলো সব সেম, কম্পন অবস্থান্তর ভেহিকেল 0 থেকে ভেহিকেল 1-এর পাশাপাশি, ভেহিকেল 0 থেকে ভেহিকেল 1 এর পাশাপাশি যদি ডেল জি ইকুয়াল টু +1 ধরনের হয়, তাহলে যে শাখা, যে বর্ণালী তৈরি হয় সেটাকে বলা হয় আর শাখা। একই কথা, কম্পন অবস্থান্তর যখন ভেহিকেল 0 থেকে ভেহিকেল 1-এ 1-এর পাশাপাশি আর কি, মানে ভেহিকেল 0 থেকে এই যে ভেহিকেল 1-এ অবস্থান্তরের পাশাপাশি আবার আবর্তন অবস্থান্তর যদি ডেল জি ইকুয়াল টু মাইনাস ধরনের হয়, আগে ছিল +1, যদি -1 ধরনের হয়, তাহলে বর্ণালীতে যে শাখা তৈরি হয় সেটাকে বলা হয় পি, ঠিক আছে, পি ধরনের বর্ণালী বা পি শাখা বলা হয়, ঠিক আছে। তাহলে একই জিনিস, জাস্ট হচ্ছে একটা +1 হলে আর আছে -1 হলে পি, ঠিক আছে। একই কথা যদি হচ্ছে আবার ডেল জি ইকুয়াল টু +1 -1 এর বাইরে যদি ও 0 আর কি, যদি 0 থাকে তাহলে সেটাকে বলা হয় কিউ শাখা, ঠিক আছে। তাহলে এক জায়গা থেকে আমরা তিনটে সংখ্যা বললাম, যে এই প্রশ্নের সময় আসে যে কম্পন বর্ণালীতে পি কিউ আর শাখা কি, পি কিউ এবং আর শাখা কি। কি পি হচ্ছে আমরা বললাম যে হচ্ছে কম্পন অবস্থান্তর, মানে যে ভাইব্রেশনাল ট্রানজিশন আর কি, ভাইব্রেশনাল ট্রানজিশন যদি হচ্ছে নিচের 0 থেকে 1 স্থানান্তর এর পাশাপাশি ডেল জি ইকুয়াল টু +1 হয়, তাহলে সেটাকে বলা হয় আর শাখা। একই রকম বি ইকুয়াল টু 0 থেকে বি ইকুয়াল টু 1 স্থানান্তরের পাশাপাশি ডেল জি ইকুয়াল টু -1 হয়, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে -1 হলে সেটাকে বলা হয় পি শাখা। আর একই কথা যদি হচ্ছে ডেল জি ইকুয়াল টু 0 হয়, তাহলে সেটাকে বলা হয় কিউ শাখা। অনেক সময় বলা হয় যে এইগুলোর এরকম নাম দেওয়া হয়েছে কেন, এগুলো এরকম নাম হচ্ছে আইইউপিএসসি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এরা হচ্ছে নাম দিয়েছে, ঠিক আছে।
আচ্ছা, এইখান থেকে অনেক সময় আসে যে কিউ শাখা কি, আর এখানে বর্ণালীর তীব্রতা শূন্য হয় কেন? বর্ণালীর তীব্রতা মানে হচ্ছে বর্ণালীটা হচ্ছে এটা হচ্ছে উল্টো দিক থেকে আর কি, এরকম আসে, এরকম। তো এই কিউ শাখাতে বর্ণালীর তীব্রতা একেবারেই নাই বললে চলে। কেন? এক কথায় উত্তর, কিউ শাখাতে বর্ণালীর তীব্রতা শূন্য হয় কেন? এক কথায় উত্তর, এখানে ডেল জি ইকুয়াল টু জিরো, ডেল জি ইকুয়াল টু জিরো হওয়ার কারণে এখানে বর্ণালীর তীব্রতা শূন্য হয়। ঠিক আছে, তাহলে এগুলো 1 মার্কসের কোশ্চেন আসবে অনেক সময়। আসলে যদি বলা হয় যে কিউ শাখা কি এবং কিউ শাখা বর্ণালীর তীব্রতা শূন্য কেন, মানে 2 বা 3 মার্ক আসলে সবগুলো মিলিয়ে, তাহলে কিউ শাখার সংজ্ঞাটা দিব। সংজ্ঞা দেওয়ার পরে এক লাইন লিখবো হচ্ছে কি, কিউ শাখাতে ডেল জি ইকুয়াল টু জিরো হওয়ার কারণে, ডেল জি ইকুয়াল টু জিরো হওয়ার কারণে এখানে বর্ণালীর তীব্রতা শূন্য হয় আর কি। ঠিক আছে, তাহলে এখানে ডেল জি ইকুয়াল টু জিরো হওয়ার কারণে এখানে বর্ণালীর তীব্রতা শূন্য হয়। ঠিক আছে, তাহলে আমাদের পি কিউ আর শাখা নিয়ে আমরা কথা বললাম। এগুলো হচ্ছে একেবারেই সিম্পল কিছু কাজ আর কি, সেগুলো নিয়ে আমরা এবার আমরা কিছু ক্যালকুলেশন দেখি। দেখো, একদম সহজ কিছু ক্যালকুলেশন। আমাদের পরিচিত কয়েকটি যৌগ আছে যে যৌগ নিয়ে প্রশ্ন আসে অনেক সময়, যে এই যৌগটার কম্পন বর্ণালীতে কম্পনীয় গতির উভয় সংখ্যা বের করা হবে। ঠিক আছে, যেমন একটা পরিচিত আমাদের মানে কার্বন ডাই অক্সাইড এর হিসাব করো। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড আসে, পানি আসতে পারে বা অন্য কোনো যৌগের নাম আসতে পারে। আমাদের পরিচিত সবচেয়ে মানে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা, নিয়ম হচ্ছে যে এখানে এই অণুতে পরমাণু সংখ্যা হচ্ছে, পরমাণু সংখ্যা কয়টা? কার্বন ডাই অক্সাইডের 3টা পরমাণু সংখ্যা n ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে আমাদের যে টোটাল গতীয় উপায় সংখ্যা আছে, যেটা কম্পনীয় গতি মানে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম বলা হয় আর কি, মোট equal to 3n, মানে 3 into 3 equal to 9। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যেহেতু 3টা পরমাণু, মোট গতীয় উপায় সংখ্যা বা ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 9। ঠিক আছে, এরকম কার্বন ডাই অক্সাইড হচ্ছে একদমই সোজা একটা, মানে সোজা মানে হচ্ছে কোনো বক্র টক্র নাই, এরকম কার্বন ডাই অক্সাইড এরকম। ফলে তার জন্য কিছু স্পেসিফিক হিসেব দেওয়া আছে, এগুলো মুখস্থ রাখতে হয় আর কি। এখানে হচ্ছে স্থানান্তর টোটাল আমরা বের করলাম 3n মানে 9, স্থানান্তর গতি উপসংখ্য হচ্ছে 3, তারপরে হচ্ছে আবর্তন equal to 2। এই দুটো হচ্ছে মুখস্থ আমাদের আর কি। যদি একদমই 180 ডিগ্রি যে যৌগগুলো আর কি, যাদের কোণ সংখ্যা 180 মানে সোজা আর কি যেগুলো, সেগুলোর হচ্ছে স্থানান্তরের হচ্ছে 3, আবর্তন হচ্ছে 2, এগুলো হচ্ছে মুখস্থ। এগুলো বের করা আছে আগে অন্যভাবে, আমরা এখানে ব্যবস্থা ব্যবহার করবো। তাহলে আমাদের বের করতে হবে কম্পন, স্থানান্তর, আবর্তন। আমরা বের করবো হচ্ছে কম্পন, কম্পন গতি উপায় সংখ্যা ইকুয়াল টু হচ্ছে টোটাল থেকে 3n মাইনাস এই যে দুটো বেরোলো আবর্তন এবং স্থানান্তর, এই দুটোর যোগফল। তাহলে কত বের হচ্ছে? 9 মাইনাস 5 মানে হচ্ছে 4। তাহলে কার্বন ডাই অক্সাইডের কম্পনীয় গতি উপায় সংখ্যা হচ্ছে 4। ঠিক আছে, ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 4। ঠিক আছে, ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 4। আমাদের পরীক্ষায় অনেক সময় এইভাবেই আসে, অনেক সময় না এইভাবেই আসে, এখান থেকে প্রশ্ন আসে। সেটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড যৌগ দেওয়া থাকলো, সেটার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম বের করা হয়। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এই জিনিসটাতে সহজে আমরা জানি যে কিভাবে 3n মানে n হচ্ছে
নাম্বার অফ অ্যাটম বা পরমাণু সংখ্যা। আর এই দুটো একটু খেয়াল রাখতে হবে, যদি সোজা যে যৌগগুলো আর কি, মানে বক্রতা নাই আর কি, যাদের পরমাণুগুলোর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাদের হচ্ছে স্থানান্তর 3, আবর্তন হচ্ছে 2, ঠিক আছে। কিন্তু যারা বক্র আর কি, যারা আছে বাঁকা, যেমন পানির আমরা জানি যে ভি শেপ আর কি, উল্টা ভি শেপ আর কি, ফলে এইটার যদি আমাদের বের করতে পারে, তাহলে পানির কম্পন কোয়ান্টাম সংখ্যা বা কম্পন গতি উপায় সংখ্যা বের করা, যদি আমাদের বের করতে পারি কম্পন গতি উপায় সংখ্যা হিসাব করো, উপায় সংখ্যা বা কম্পন ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম বের করো। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের পরমাণু পানির মধ্যে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, মোট হচ্ছে 3, ফলে হচ্ছে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 9, ঠিক আছে। 9টা হচ্ছে তার টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম। আর এখানে হচ্ছে স্থানান্তরটাও 3, আবর্তনটাও 3 আর কি। বক্র যে যৌগগুলো যাদের মধ্যবর্তী করে 180 ডিগ্রি থেকে কম, মানে হচ্ছে বেঁকে গেছে যেগুলো আর কি, তাদের হচ্ছে স্থানান্তর এবং আবর্তন দুটাই 3 আর কি, ঠিক আছে, দুটাই হচ্ছে 3। তাহলে আমাদের কম্পন কত হবে, ইয়াকে 3n মাইনাস 3 প্লাস 3, 9 মাইনাস 6 ইকুয়াল টু 3। তাহলে ওয়াটারের জন্য বা পানির জন্য কম্পন ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে কত বের হলো, 3। এখন আমাদের হচ্ছে যদি এরকম যৌগ না থাকে, 3 অ্যাটম এরকম সরাসরি সহজ একটা যদি আমরা দেখি, সহজ যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি হাইড্রোজেন ব্রোমাইড এর জন্য, তাহলে টোটাল কত ডিগ্রিজ অফ ফ্রিডম 3 × 2 6, হাইড্রোজেন এবং ব্রোমিন দুইটা পরমাণু 3n, ঠিক আছে 6। এখানে যেহেতু এটা আছে একদমই হাইড্রোজেন ব্রোমাইড, মানে কি এটার কোনো বক্রতা নেই সোজা, তাহলে এটা হচ্ছে স্থানান্তর হচ্ছে 3, আর হচ্ছে আবর্তন 2, সুতরাং কম্পনীয় বা ভাইব্রেশনাল ইকুয়াল টু 6 মাইনাস 3 প্লাস 2 ইকুয়াল টু কত হলো 1। তাহলে এটার জন্য 1 বেরোবে, ঠিক আছে। এগুলো সহজ বিষয়, আরেকটা এগুলো বলবো আমি, তারপরে অন্য কিছুতে যাবো। বেনজিনের জন্য, বেনজিনের হচ্ছে এটা আমাদের এতক্ষণ যেগুলো বললাম সেগুলোর মতো না, এদের হিসাবটা একটু ভিন্ন। তো সেটা হচ্ছে বহু পারমাণবিক এবং অরৈখিক, সরল রৈখিক নয় আর কি, ঠিক আছে। এটা কি একটা বেনজিন, এটা হচ্ছে বহু পারমাণবিক, মানে অনেক পরমাণু এবং অরৈখিক, ঠিক আছে। এখানে মোট পরমাণু হচ্ছে কার্বন আছে 6টা, আর হচ্ছে হাইড্রোজেন 6টা, মোট 12টা। তাহলে n ইকুয়াল টু কত, নাম্বার অফ অ্যাটম ইজ ইকুয়াল টু 12, ঠিক আছে। তাহলে কম্পনীয় যদি আমরা বলি ইকুয়াল টু 3n মাইনাস 6, এটা নিয়মটা হচ্ছে এরকম। তাহলে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম ইজ ইকুয়াল টু 3n মাইনাস 6। তাহলে আমাদের 3n মাইনাস 6 যদি হয় 3 12 30 থেকে 3 6 দিলে 6 30 হয়, ঠিক আছে। এরকম কয়েকটা আমাদের একদমই অপরিচিত যৌগ আসে না, যে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এই দুটো থেকেই নরমালি আসে। আর কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ম্যাক্সিমাম হলে এইগুলো আসে, ঠিক আছে। একটু খেয়াল করলে পারা যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। তুমি যদি অনেক সময় বাংলা বুঝতে অসুবিধা হয়, শব্দগুলো হচ্ছে যখন বাংলাগুলো করে তখন অনেক সময় বাংলাগুলো হচ্ছে একটু এলোমেলো হয়ে যায়। তোমার যদি কোশ্চেন বুঝতে অসুবিধা হয়, যেহেতু তুমি ইংরেজি টার্মগুলো শুনতেছো বা পড়তেছো, এই প্রশ্নের মধ্যে ইংরেজি এবং বাংলা দুইটাই থাকে। তবে শোনা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আস্তে আস্তে এক সময় আর বাংলা কোশ্চেন সম্ভবত দিবে না, শুধু ইংরেজি দিবে, ফলে তোমার কোশ্চেনটা হচ্ছে
বুঝতে সহজ হবে আর কি, ঠিক আছে। কারণ ইংরেজিতে যেমন ডিগ্রিজ অফ ফ্রিডম এর বাংলার আবর্তক স্বতন্ত্র মাত্রা কী কী এরকম করে আর কি, এক এক বাংলাবিদ এক একভাবে করে আর কি, ফলে এটা নিয়ে ঝামেলা হয়। এই জন্য ইংরেজি টার্মগুলো শিখবে আর কি, ঠিক আছে। এখন মনে হয় বাংলা কোশ্চেন হয়, তবে আগামীতে হয়তো বাংলা কোশ্চেন আর থাকবে না, হয়তো তোমার বাংলা অ্যান্সার দেওয়ার সুযোগ থাকবে, কোশ্চেন ইংরেজি হবে, ঠিক আছে। এই জন্য ইংরেজি টার্মগুলো দেখবো। আমরা এখানে একটু সহজ একটা প্রশ্ন মানে বিষয় দেখব, সেটা থেকে প্রশ্ন হচ্ছে কিভাবে প্রশ্ন আসে এবং হচ্ছে উত্তর 5 মার্কসের কোশ্চেন আসলে সিম্পল একটা কোশ্চেন। প্রশ্ন হচ্ছে যে এরকম যে আমাদের যে শক্তি, আমরা যে হারমোনিক এবং অ্যানহারমোনিক শক্তি চিত্র দেখেছিলাম, সেখানে তোমাকে প্রশ্ন দেখাও যে শক্তি চিত্রের মধ্যে হারমোনিক অংশ কোনটা, অহারমোনিক অংশ কোনটা, শূন্য বিন্দু শক্তি কোনটা, বিয়োজন শক্তি কোনটা এবং উষ্ণ হট ব্যান্ড কোনটা, এগুলো দেখা একদমই নর্মাল কিছু বিষয় আর কি। দেখি আমরা খেয়াল করো, আমরা হচ্ছে দুইটা শক্তি চিত্র আঁকিয়েছি আর কি। আমাদের আমরা বলেছিলাম গত ক্লাসে হারমোনিক এবং অহারমোনিক। হারমোনিক কারা, যারা হচ্ছে হুকের, আমরা একটা ডায়াটমিক মৌলিক মনে করছি, তার হচ্ছে এটাকে আমরা হচ্ছে হুকের সূত্রে যারা মানবে আর কি, তাদেরকে বলা হয় হারমোনিক, আর যারা হুকের সূত্র মানবে তারা হচ্ছে অহারমোনিক, ঠিক আছে। এই যে একটা একদম সুন্দর যে এটা আর কি শক্তি চিত্রটা, এদিকে হলো এনার্জি, উপরের দিকে এনার্জি বেশি আর কি, এটাকে বলা হয় হারমোনিক, আর এটা হচ্ছে অহারমোনিক। তাহলে এখানে যদি বলা হয় হারমোনিক অংশ এবং অহারমোনিক অংশ দেখাও, তাহলে তুমি বলবে যে এটা হচ্ছে হারমোনিক, এটা অহারমোনিক, ঠিক আছে। তাহলে হারমোনিকের অংশ এখানে লিখে দেবো, হারমোনিক অংশ, অহারমোনিক, মানে এটা হারমোনিকের চিত্র, অহারমোনিকের চিত্র, হারমোনিকের চিত্র, অহারমোনিকের চিত্র, ঠিক আছে। তাহলে তারপরে যদি বলা হয় যেটা হারমোনিক অ্যানহারমোনিক বা অহারমোনিক, ঠিক আছে। তারপর হলো শূন্য বিন্দু শক্তি। শূন্য বিন্দু শক্তি মানে হচ্ছে এই যে সর্বশেষ অবস্থান যেটা, দুইটারই শূন্য বিন্দু শক্তি হচ্ছে এটা। তাহলে আমরা তিনটা জিনিস দেখালাম, হারমোনিক, অহারমোনিক, শূন্য বিন্দু শক্তি। এখন 5টা যদি বিষয় আসে, হারমোনিক অংশ, অহারমোনিক অংশ, শূন্য বিন্দু শক্তি হচ্ছে একদমই নিচের কার্ভের একদম নিচে, যেখানে জিরো এনার্জি জিরো, ঠিক আছে। এটা হলো ভি ইকুয়াল জিরো, কিন্তু এনার্জি জিরো হচ্ছে এখানে, ওটাকে বলা হয় শূন্য বিন্দু শক্তি, ঠিক আছে। তারপরে যদি আমাদের বলে যে মৌলিক ব্যান্ড, যেটা হচ্ছে আমরা বলছিলাম কি বল ফান্ডামেন্টাল ব্যান্ড, সেটা কোথায় দেখো। ফান্ডামেন্টাল ব্যান্ড আমরা বলেছিলাম কোনটা, ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 1 এ যদি স্থানান্তর হয়, তাহলে এটা হচ্ছে মৌলিক ব্যান্ড। এই দুটো হচ্ছে মৌলিক ব্যান্ড বা ফান্ডামেন্টাল ব্যান্ড। এটা হলো ফান্ডামেন্টাল ব্যান্ড বা মৌলিক ব্যান্ড। এফবি আবার ফেসবুক নয়, ফান্ডামেন্টাল ব্যান্ড, মৌলিক ব্যান্ড, ঠিক আছে। উষ্ণ যদি ব্যান্ড বলে, উষ্ণ ধাপান্তর উষ্ণ ব্যান্ড, তাহলে সেটা আমরা কি বলেছিলাম, উষ্ণ কোনটা, ভি ইকুয়াল টু 1 থেকে পরেরগুলা, ঠিক আছে। তাহলে হচ্ছে 1 থেকে যদি হচ্ছে 2 তে স্থানান্তরিত হয়, এটাকে বলা হয় উষ্ণ বা হট ব্যান্ড, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে হট ব্যান্ড, উষ্ণ ব্যান্ড বা হট ব্যান্ড, ঠিক আছে। উষ্ণ ধাপান্তর যেটা এগুলো আছে, ঠিক আছে।
আরেকটা হচ্ছে বিয়োজন শক্তি। আমরা বলেছি বিয়োজন শক্তি হচ্ছে যে এইখান থেকে, এই যে শূন্য বিন্দু এখান থেকে ভি ইকুয়াল 0 থেকে এগুলোকে বলা হয় বিয়োজন শক্তি, ঠিক আছে। তাহলে এই অনেক সময় এইভাবে প্রশ্ন আসে যে তুমি হচ্ছে শক্তি হারমোনিক এবং অহারমোনিক শক্তি চিত্র আঁকাও, সেখান থেকে হারমোনিক অংশ অহারমোনিক অংশ মানে চিত্রগুলো দেখাও, লেখা কিছু নাই আর কি। দেখাও হারমোনিক অংশ দেখাও, অহারমোনিক অংশ দেখাও, শূন্য বিন্দু শক্তি দেখাও, ফান্ডামেন্টাল ব্যান্ড দেখাও, হট ব্যান্ড দেখাও, বিয়োজন শক্তি দেখাও, এরকম 4-5টা যেটাই আসে আর কি, ঠিক আছে। যেটাই আসে তোমার হচ্ছে তুমি ওইভাবে লিখে দেবে আর কি। 2টা আসলে 2টা, 4টা আসলে 4টা, 5টা আসলে 5 মার্কস। লিখতে হচ্ছে সব মিলে, আঁকাইতে যা সময় লাগে ওইটুকুই, সব মিলে হয়তো 5 মিনিট। এবং হচ্ছে খুবই খুবই ইজি, খালি একবার দুবার তুমি আঁকা বা বাসায়, তাহলে এটা মনে রাখতে খুব সহজ হবে। আজকে আমি যে ওইগুলো বললাম একদমই থিওরিটিক্যাল নয়। থিওরিটিক্যাল নয় বলতে হচ্ছে যেইভাবে পরীক্ষায় প্রশ্ন আসে সেইভাবে। আমরা ইউনিভার্সিটি থাকতেও এইভাবে অনেক সময় এইভাবে প্রশ্ন আসতো। আমি যারা এর আগে যেভাবে পড়িয়েছি সেখানেও এইভাবে প্রশ্ন আসতো। তোমরা একটু এই বিষয়গুলো দেখবে এবং হচ্ছে খুব সহজ একটা বিষয় আর কি, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লাগবে এবং পড়াশোনা করবা। সামনের দিনগুলোতে তোমাদের আরও ভালো কাটুক। ধন্যবাদ।